5টা বাজে। যে রাস্তার লাইটে জ্বলছে। চলো আসছি তোমাদের সামনে পরে, ঝটপট স্নানটা সেরে নিই। স্নান আমার হয়ে গেছে, ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি। আর জানো, চুলটা গতকাল রাত্রেবেলায় আমি শ্যাম্পু করে রেখেছিলাম, এই জন্য একটুখানি জলের ছিটা দিলাম, চুলটা ভেজালাম না। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার আর বছরের প্রথম দিন, শুভ নববর্ষ। আর এখন বাজে 4:45। আমি উঠেছি তখন 4টে বাজে, হ্যাঁ ওই যাই হোক, এখন 4:45 বাজে। এবার উঠে আমি একটু স্নান করলাম, চুলের জল মানে চুলের মধ্যে জলের ছিটা একটু দিয়ে নিলাম, আর চুলটা ভেজালাম না, তাহলে চিপকো চিপকো হবে। আর এত সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেলাম কী কারণে সেটা বুঝতেই পারবে। আর এত সকাল সকাল মাও চলে এসেছে। মা ওই ঘরে, মাকে বলেছি মা তুমি 4:30 আসবে, মা ঠিক পাক্কা 4:30 সময় এসে ডাকছে। আর না চোখটা একটু লেগে এসেছিলো, মানে ঘুমিয়ে পড়েছিলাম। তা যাই হোক বন্ধুরা, নববর্ষের প্রথম দিন, সকাল থেকে তোমরা আমার সাথে থাকো আর সারাটা দিন দেখতে থাকো। তোমরা যারাই যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো, তোমাদের সবাইকে জানে আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। ওইদিকে আমাদেরও খালি গায়ে রয়েছে স্নান করবে বলে, আর মা গীতা শুনছে। এই যে হয়েছে, স্নান করবে। এই ভোরবেলা ঘড়ির কাঁটায় 4:30 বাজে মা ঠিক এই অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে চলে এসেছে আমাদের বাড়িতে। আর এসে নিচ থেকে ফোন করেছে। আমি বলি মা তুমি কোথায়? আমি ভেবেছি মা মনে হয় বাড়িতে। মা বলে তোদের বাড়ির নিচে দাঁড়িয়ে আছি। সাথে সাথে আমি গেট খুলে মাকে ঘরে নিয়ে আসলাম। তালা দিলাম, ছেলে বৌমা তো ঘুমাচ্ছে। ভেতরে একটু আলো আছে, তাই একটু আমাদের দেখতে পাচ্ছ। বাইরে যে যাব, দেখো কীরকম আমাকে দেখতে পাচ্ছ। এই দেখো আমি গেটটা টেনে দিলাম। আর আমরা যেখানে যাচ্ছি আমাদের অটোটা নিয়ে যাব না, আমাদের অটোটা ড্রাইভার ভাই এসছে, ওই যে নিয়ে বেরিয়ে গেল। আমাদের বাড়ির সামনে আরেকটা দাদা গাড়ি রেখে যায়, ওনার বাড়ি সুভাষগ্রাম। তা ওই দাদাটা আজকে আর আসবে না। তা আমরা বললাম এই যে এই অটোটা নিয়েই আমরা রওনা দিলাম। আর তোমাদের তো বলি, আমাদের বাড়ির সামনেই আরএন-টেগোর হসপিটাল। এই দেখো আরএন-টেগোর হসপিটালটা ক্রস করে যাচ্ছি। এই যে দেখেছো, এই যে হোয়াইট বিল্ডিংটা, এটাই হচ্ছে আরএন-টেগোর হসপিটাল। আর সকালবেলা মানে এখন একটু একটু করে আলোটা ফুটছে। আর এই সময় রাস্তাটা একদমই তো মানে অতটা যানজট থাকে না। আর হাওয়াটা না খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া। সকালবেলা রাস্তাটা কি দারুণ লাগছে দেখ। দাঁতটা কি ব্যথা করছে এখনো? গতকাল থেকে আমার কর্তামশাইয়ের দাঁতটা ব্যথা, তাই ওকে আবার জিজ্ঞাসা করলাম দাঁত ব্যথাটা একটু কমেছে। বাইপাসে এইরকম সুন্দর ঠান্ডা হাওয়া ভোরবেলা, দারুণ লাগছে। হ্যাঁ তোমাদের তো রাস্তা দেখাচ্ছি, সব দেখাচ্ছি, কোথায় যাচ্ছি। এতক্ষণে মনে হয় আমার পুরনো বন্ধুরা যারা আমার রেগুলার ব্লগ দেখো, তারা ঠিক বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি। এই যে চলেও এসেছি, চলে এসেছি আমরা মহাতীর্থ কালীঘাট। অনেকে পুজো দিয়ে বেরোচ্ছে, আমরা যাচ্ছি। আর ওই দূরে রাখলো, এখানে আমি আর মা ওকে রাখা ঠিক করবো। ও মা, এই যে এখান থেকে দেখো যে এখানেও আছে। কি বলবো তোমাদের, প্রচণ্ড পরিমাণে দাম চাইছে। আর আমার তো ছোট্ট ছোট্ট দুটো লক্ষ্মী গণেশ, মানে একটা লক্ষ্মী একটা গণেশ লাগবে দোকানে সিংহাসনটা বসানোর জন্য। কিন্তু ওরে বাবা প্রচুর দাম চাইছে। তাও দরদাম করে, যেহেতু লক্ষ্মী গণেশকে পুজো দেব, সেখানে দুটো দোকান ঘুরলাম। তারপরে তৃতীয় এই দোকানে এসে দামটাও মানে পছন্দ হয়েছে, আর ঠাকুর দুটোও পছন্দ হয়েছে। আর যে দোকানদার, সে বলছে এবছরই লাস্ট দোকানদারি করব, আর করব না। কেননা লক্ষ্মী গণেশ সবাই এবছর দেখলাম তো তুলে রেখেছে, মানে বিশ্বাস করবে না, সব রয়ে গেছে, এত ঠাকুর রয়ে গেছে। আর ঝুড়ি, যে ঝুড়ি আমরা ফেরিওয়ালার কাছে 30 টাকা, ওই ছোট্ট ঝুড়ি 50 টাকা চাইছে। মানে ব্যবসা করতে হবে তো আজকের দিনে। ফুল, লক্ষ্মী গণেশ থেকে শুরু করে ঝুড়ি, এমনকি ছোট্ট ছোট্ট টুকরো কাঁচা হলুদ, সেইগুলো পর্যন্ত
কি দাম। তবে আমি এবছর বুদ্ধি করে কাঁচা হলুদটা নিয়ে গেছিলাম। তোমার নিয়েছো? কত নিয়েছি? 60 টাকা। বলে আর বিক্রি করবো না এই বছর। আচ্ছা তুমি যাও এদিকে। লক্ষ্মী গণেশ নেওয়া হয়ে গেছে, একটা ঝুড়ি নেব, একটা ঝুড়ি কিনতে হবে। কালীঘাটের ওই পৌঁছাতে অনেকটা সময়ের থেকে ভিড় যা। আমাদেরও যে কবছর অটো নিয়ে আমাদের নিয়ে আসে, একবারও মন্দিরে আসতে পারে না, কারণ গাড়ি নিয়ে ওকে সেই মেন রাস্তার এই দিকে দাঁড়াতে হয়। আর আমরা এখনও কিন্তু কালীঘাটের রাস্তার এই দিকে, কালীঘাটে মন্দিরে যাওয়ার যে লাইন ওদিকে এখনও যাইনি। তা এইখানে আবার এই বোনটার কাছে আসলাম। আর দেখো না, তোমাদের দেখাচ্ছি, এই যে পাতলা পাতলা ছোট্টগুলো খাতাগুলো, ওগুলো 80 টাকা করে। চিন্তা করে, এই যে এগুলো 80 টাকা করে। মানে কি অবস্থা। আমি ভাবছি সামনের বছর থেকে আমি ঝুড়ি খাতা সমস্ত কিছু নিয়ে যাব, লক্ষ্মী গণেশটা ওখান থেকে কিনে নেবো। ওই খাতা অ্যান্ড কী করা যাবে, মায়ের দোকানের একটা, আমাদের দোকানের একটা। আমি বলছি ঠিক আছে মা, ওইগুলোই তাহলে নিয়ে নাও। আর হচ্ছে তোমার ধূপকাঠি মোমবাতি যা কিছু ছিল সব টুকটুক করে, যেহেতু পুজো দিতে গেছি নিতে তো হবে। মা তো খাতা দেখে বলে এইগুলো এত দাম। আমি চলো আর কি করা যাবে। তা প্রত্যেক বছর ভাবি যে বাড়ির থেকে গুছিয়ে নিয়ে যাব। তা এবছর আমার ছেলে একটা ভালো বুদ্ধি দিয়েছিল, যেহেতু আমাদের বাড়ির কাছে শ্যামসুন্দরী মায়ের মন্দির, তার ছেলে বলছিল মা এই মন্দিরেই যাও। তা সব অনেকেই পূজা দিয়ে আসছে। বাবা এখানে আবার তোমার লেবু লঙ্কা কি লাইন পড়েছে বাবা মন্দির থেকে এখানে। ওরে বাবা রে, প্রচন্ড লাইন। কালীঘাটের মন্দির। আমরা যে কবছর গেছি কালীঘাট মন্দিরে, আমাদের দোকান দেওয়ার পর থেকেই তো যাচ্ছি। কি করি বলো তো, পয়লা বৈশাখের দিন গেলে যে দোকান থেকে পেয়ারা সন্দেশ কেনা হয়, সেখানে পুরোহিতরা থাকে, সেখানেই পুজো দিয়ে পরে ভেতরে গিয়ে একটু মন্দিরের চূড়াটা দর্শন করে চলে আসি। না গো, সেই দিন আর মায়ের দর্শন পাই না, এত ভিড় এত ভিড়। সন্তান যেখান থেকে মাকে চিৎকার করে ডাকুক না কেন, সে যদি মা 3-4টে রুমের ভেতরেও থাকে, যেখানে মানে থাকুক না কেন, মায়ের কানে কিন্তু সন্তানের আওয়াজ যায়। তাই মায়ের সামনে যাওয়ার থেকে এত ভিড় ঠেলে ভাবলাম যে এখান থেকেই মাকে পুজো করলাম। আর এইদিকে এই যে লক্ষ্মী গণেশ, আর আমার মা কিন্তু এই দিন লক্ষ্মী গণেশ পুজো করে না। প্রথম থেকে আমার মা দক্ষিণা কালী যে থাকে মা কালী, সেই মা কালীর পুজো করে। আমরা এই দোকানটার মধ্যে দাঁড়ানো আছে, লোকের লোক, মহাতীর্থ কালীঘাট। এদিকে আমাদের পুজো সমাপ্ত হয়ে গেছে। এবার আমরা যাব একটু চূড়াটা দর্শন করতে, এছাড়া তার উপায় নেই। আর আমার মা তো দেখো না এই ভিড়ের মধ্যে ঠিক আগে আগে চলে যাচ্ছে। এবার আমি মা করে চিন্তা করি, বাবা ও মা চলে গেছো, দাঁড়াও আমি মা কই, কি ভিড় বাবা। ভিড়ে ফাঁকা তো করবে বাবা, এই জায়গাটা ফাঁকা আর ওখানটা ভিড়। এই যে মন্দির মা গো, আমি লাইনে অনেক ভিড় হবে। ওমা দেখো ভিড়ে ভিড় দেখাচ্ছি। ওই যে কালী মন্দির, মা কালী মন্দির, ওই যে মায়ের মন্দির, এখান থেকেই দেখো শিবলিঙ্গ। হ্যাঁ এখানে হচ্ছে যে বলি দেওয়া হয় সেই জায়গা, ভিড়ে ভিড়।
ওই যে মার হাতে সব ডালা। বাবা আমরা বেরোলাম। আমাদেরও গাড়ি নিয়ে কোথায় দাঁড়িয়ে আছে, ওই সামনেই দাঁড়ানো আছে। ওমা মনে হয় সামনেই দাঁড়ানো আছে। আমরা একবার বেরিয়ে গেছিলাম, আবার আসলাম এতটা রাস্তা। ওই যে যেই দোকানে পুজো দিয়েছি অনেক কিছু ওইখানে রেখে দিয়েছে মা। তারামার পুজো দিয়েছে, সে তারামাকেও রেখে দিয়েছে ছবি, সন্দেশ। আমরা তো পুজো দিয়ে আবার একটু মন্দিরের দিকে গেছি, সেই ফাঁকে পরিচিতি দোকান সে কত কি রেখে দিয়েছে মা। গাড়িতে উঠে গেছিলাম, আবার ফেরত আসলো। মা তো রেগেই গেছে, ওই যে যাচ্ছে মা আগে আগে। আর এই দেখো এইটুকু ডালা আমার হাতে সব রেখে দিয়েছে। কি অবস্থা চিন্তা করো, এত কষ্ট করে পুজো দিয়ে এবার যাচ্ছে মা দোকানে। কতটা রাস্তা গিয়ে আবার গাড়ি নিয়েও অনেক দূর চলে গেছিলাম। মা বলে না আমার তারামার পুজো দেয় তো মা। সে কি অবস্থা, আবার দেখো এই যে এর মধ্যে ঢুকতে হবে। এই যে যাচ্ছি আবার দোকানের দিকে। আমার একটা ডালা তোমরা দাও নাই, আমরা কত দূর গাড়ি করে গেছিলাম যা। মা কালীর ছবিটাও দেয়নি। হ্যাঁ জানেন এত দূর ওই ছেলেটা কই দেখো। লাল ঝুড়ি এই তো, এই যে দেখো এটা দেয়ই নাই, এইটাই রেখে চলে গেছে। আমরা কত দূর চলে গেছিলাম, অনেক দূর চলে গেছিলাম দাদা। ও প্লাস্টিকও বাঁধা, ওখানে একটা বাজছে, আমরা একটা নিয়ে চলে গেছি। আবার বাবা কোথা থেকে আবার অনেকটা গাড়ি করে চলে গেছিলাম। এগুলো আমাদেরই, ওই যে সব এগুলো অনেকটা গাড়ি করে। এবার মা তো ডালা আমরা ফেরত পেয়েছি। এই পুরো ধরা ডালাটা ছিল ওখানে। মায়েরটা মাই মনে করিয়েছে, নাহলে আরো দূর গেলে। আর এখন দাঁড়িয়েছে এখানে একটু চা খাবো। এখন বাজে 7:10 না? মা নেমে যাবে গড়িয়াহাটা, আর আমরা বাড়ির দিকে যাব। পারবা ওই পারে যেতে? দাঁড়াও আমি নেমে নেব। হ্যাঁ দাঁড়াও পারবা যাইতে? সাবধানে যাও। মা এই যে গড়িয়াহাটার দোকান করবে। হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে যাও, আঁচলটা গুটায় নাও মা। কালীঘাটে যখন আমরা পুজো দিচ্ছিলাম আমাদেরও এইখানে পাইকারি দোকান থেকে অনেক লাড্ডু নিয়েছে। কেননা আমাদের যেহেতু অটো স্ট্যান্ডে প্লাস আরও কয়েকটা স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড তো একটা না, ওই দিকে 2-3টে স্ট্যান্ড আছে। সবাই তো আমাদের দোকান থেকে পার্সেল মালপত্র নেয়, তা ওদের মানে এক এক জায়গায় দাঁড়িয়ে লাড্ডুর প্যাকেট দিয়ে দিচ্ছে। মানে এক একজনকে এক একটা প্যাকেট না, মানে কয়েকটা করে বাক্স দিয়ে দিচ্ছে যে সবাই একটা করে খাও, এরকমই আজ কি হচ্ছে বুঝেছো তো। একজনকে যে একটা দিচ্ছে সেটা না। এই যে দিয়ে দিলাম এর হাতে। মাঝে একবার আরেক জায়গায় দাঁড়িয়ে ছিল, সেখানেও কয়েক প্যাকেট নামানো হলো, দিয়ে দিলে তাহলে একজনের হাতে দিলে সে সবাইকে আর কি দেবে। আমরা লাড্ডু দিতে দিতে আসলাম। ও ওই স্ট্যান্ডে যে লাড্ডু দিয়েছে বলে যা দিয়েছে তাই খাও। এই রে খাইছে। আবার এই যে চা খাচ্ছি স্ট্যান্ডে এসে, আবার লাড্ডু দিল। শীত পোশাক। এই ডাবলা কাকুটার কাছে ডাব কত করে কে জানে। আচ্ছা দাম বেশি নেবে না? মেয়েটার জন্য দুটো নিয়ে গেল হতো। চিনতে পারছেন? না চিনতে কি করে পারবো, আগে তো এরে চিনতে পারতাম, এ তো আর মুরগি কবজের বাইরে না। যে দাদাটা ডাব বিক্রি করে সেই দাদাটা
আগে যখন আমাদের বেড়ার ঘর ছিল টালি খুব সুন্দর সেটিং করতে পারে, সেই তখন থেকে দাদাটার সঙ্গে পরিচয়। তো ওই দাদাটাই যে ডাব বিক্রি করছে সেটা আর বুঝতে পারিনি, পরে যখন দাঁড় করালাম সামনে তখন উনি আমাকে চিনতে পেরেছে আর আমিও চিনতে পেরেছি। বলে এখন তো তোমাদের পাকা বিল্ডিং হয়ে গেছে, আমাদের কথা মনে আছে? আমি কেন মনে থাকবে না। তা এখানে চা খেতে খেতে ডাব নেওয়া হলো। আর আমাদের ওকে বললাম তুমি কলমি শাক তো পছন্দ করো, তা কলমি শাক নেবো? বললো না আজকে তোমার কাজের চাপ আছে, আজকে আর কলমি শাক নিও না। জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে, চলো যাই গিয়ে, আর দাঁড়ানোর সময় নেই। আর আমাদের মামনির জন্য নিয়ে নিলাম ডাব, ওটা বিস্কুট ভালো খায়, এই যে বিস্কুট। 8টা বাজতে 10 মিনিট বাকি। আর আমার এই টেবিল মোছাই, এখানে রাখি, পরে আবার দোকানে যাব পুজো দিতে। আমার ঠাকুরটা দেখো, আমাদের পুজো পুজো লক্ষ্মী গণেশ, এই যে আমাদের সুন্দর লক্ষ্মী, আর এই যে গণেশ দোকানে বসানো হবে। পুজো দিয়ে আসা হয়েছে, আর ঘরের ঠাকুরের পুজো দেবো, সব এখানটায় রয়েছে। এবার গিয়ে ফ্রেশ হয়ে, আর মারে ফোন করলাম, মা ফোনটা ধরছে না। ফোনটা আছে তো মার কাছে, মাকে ফোন করলাম, ফোনটা পাচ্ছি না। এবার আমি একটু হাত মুখ ধুয়ে নিই। মা যা রেগে গেছে না, কি বলবো তোমাদের, এত রেগে গেছে কেন, কিছুটা রাস্তা আমরা এগিয়ে চলে এসেছি, আসার পর মা মানে কপাল ভালো, ঠাকুরেরই দয়া। এমনি সময় আমরা কি করি, যেখানে এসে চা খাই সেখানে গিয়ে মার ঠাকুরগুলো মা ভরে নেয়, আমি আমারটা ভরে ঠিকঠাক করি। কিন্তু এবার কী হচ্ছে, কালীঘাটের থেকে একটু বেরিয়ে কিছুটা এগিয়ে তারপর মা বলে কি প্লাস্টিকের মধ্যে আমারটা আমি ভরে নিই। এইবার ভরতে গিয়ে দেখে সব কিছু একটা একটা করে। এবার মা বলে এ বাবা, আমি বলে মা যেতে হবে না, ফেরত দেবে না। কিন্তু মা বলে আমি ওই কালীটা মানে দক্ষিণাকালী মা কিনে প্রত্যেক বছর আমি যেমন লক্ষ্মী গণেশ দিই, মা দক্ষিণাকালী পুজো দেয় ওখানে। মা বলে আমার ঠাকুর নেই, আমি দোকানে পাতি, আমার ওই ঠাকুর কোথায়? সে মা আমার আগে হনন করে হেঁটে কীভাবে হেঁটে যাচ্ছে ওই দোকানের দিকে। হ্যাঁ, আমি তো পেছন দিকে, আমি আশা করি না, আমি এ আর পাবে না, কারণ অনেক লোকজন ওখানে, আমি পাবেই না। মা হনন করে আমার আগে সে কতটা রাস্তা গিয়ে তারপরে তো দোকানে ঢুকে বলছে আমাদের ডালা কোথায়। যখন মা ওখান থেকে প্লাস্টিকটা নিল সেখানে কিন্তু ডালাটা ছিল না, কিন্তু আমরা বেরিয়ে এসে তারপর তো গিয়ে দেখলাম ডালা। তা একজন পুরোহিত ওখানে ছিল, বলল যে মা কী কারণে ভুল করেছেন, মায়ের এই চূড়াতে নমস্কার করুন এখান থেকে দাঁড়িয়ে। তা মা বলে ভুল যেমন করেছি, মা আবার স্মরণ করিয়েছে, নাহলে বাড়িতে চলে গেলে বা দোকানে চলে গেলে আর আমরা এত দূর আসতামও না। চিন্তা করেন, আর সারাটা রাস্তা মাথো মুখ করতে করতে ওই পুরোহিতকে মানে ধোলাই করা শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমাদের এই করলো সেই করলো। আর আমার মা পুজোর ব্যাপারে না যা মানে ঠাকুরকে মানে উনি পুজো দিয়েছে, ওনাকে ভালোভাবে সমস্ত দক্ষিণা টক্ষিণা দিয়ে বেরোনোর সময় মা বলছে বাবা যাই শোনা যায়। তারপরে তো সারাটা গাড়িতে এসে তো এই অবস্থা, কী অবস্থা। আজকে বছরে প্রথম দিন মা রেগে টেগে একেবারে। একটা কথা বলা হয়নি, আমি তো পয়লা বৈশাখ উপলক্ষে কিছু কিনিনি। এই চুড়িদারটা মামনি আর মানে ওই আমার ছেলে কিনে দিয়েছে। এখন মেন হচ্ছে ছেলের কথা তো বলবো না, বলবো বৌমা মামনি কিনে দিয়েছে। এইবার আবার ভেবো না যে মানে আমার বৌমা যখন চুড়িদার পরবে, যে শাশুড়ি বৌমা একই চুড়িদার, একটা চুড়িদারই পরছে না। এইটা আবার বৌমার বাবা বৌমাকে দিয়েছে, একই সেম কালার হয়ে গেছে। কিন্তু আমার এটা 2 পিস। এটা আমি কি করেছি, এটার মধ্যে ওড়না ছিল, সেই ওড়নাটা নিয়ে গেছি। চুড়িদারের কালারটা মিষ্টি না, এটা আমার বৌমা পছন্দ করে কিনে দিয়েছে। ঘরের পুজোটা দিয়ে তারপর যাবো দোকানে, লক্ষ্মী গণেশটাকে ঠিকঠাক করে পাতবো। আর ঘরে ওই যে সবার জন্য যে লাড্ডু আনা হয়েছে তার থেকে একটা প্যাকেট ঠাকুরের জন্য রেখে দিয়েছি। চলো পুজোটা দিয়ে নিই, বাবাকে দর্শন করে নাও। বছরের প্রথম দিন আমি ঝটপট পুজোটা দিয়ে নিই। ঠাকুরের জন্য একটু লাড্ডু নিয়ে আসলাম। নতুন পুচকু লক্ষ্মী গণেশ। যে কর্মটার সঙ্গে প্রতিদিন জড়িত থাকি, আর বছরের প্রথম দিন সেই কর্মটা দেখাবো না, মানে রান্না বান্না, মানে একটু তো দেখাই, কি বলবো। একেতেই ভোরবেলা উঠে কালীঘাট যাওয়া, তারপরে আগামীকাল রসগোল্লার অন্নপ্রাশন, সমস্ত বাজার হাট এখানে করে আনা হচ্ছে। গতকাল রাত্রে থেকে বাজার করা হয়েছে, কেননা পয়লা বৈশাখ উপলক্ষে আজকে অনেক দোকান বন্ধ। আর এখানে বাজার টাজার করেছে রসগোল্লার, দেখো বাবা 2 কাকা আছে, জেঠু আছে, সব এখানে সব এনে এখানে জমা করছে। দেখ আছে লেগো না রয়েছে।
রসগোল্লার জ্যাঠা কাকা বাবা সব তাই। তাহলে আমি সন্ধ্যাবেলা ফোন করছি, ঠিক আছে? সব খাটনি কাজ করছে, যে রসগোল্লার অন্নপ্রাশনে সব কিছু এসছে। আম নিয়ে এসছে, বড় আম। তো রসগোল্লার এই যে বড় কাকা, ছোট কাকা, রসগোল্লার জেঠু, যে রসগোল্লার বাবা, সবাই ব্যস্ত সব। হ্যাঁ, কালকে গড়িয়াহাটা এক দিদিভাই এসেছিল, সেই দিদিভাইয়ের নামটা আমার ভিডিওতে নিতে বলেছে। তা আমি দিদিভাইয়ের নামটা, আমার ভাইয়ের ছেলেটা মানে এতটা চাপ, কালকে তো যেহেতু আমাদের রসগোল্লার অন্নপ্রাশন, তা দৌড়াদৌড়ি তো ওর নামটা ভুলে গেছে। বলে পিসি তুমি কিন্তু নামটা নেবে। তো ওই দিদিভাই যদি আমার ভিডিও রেগুলার দেখে থাকে তাহলে বুঝতে পারবে যে ওনার কথা বাড়িতে এসে ওরা আমাকে বলেছে। আর দিদিভাই আমার ভিডিও দেখে বলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন প্রত্যেক দিন এইভাবে আমার সংসারের কাজকর্মগুলো শেয়ার করতে পারি আর নিজের কাজগুলো দেখাতে পারি। তাহলে কি এনার্জিটা থাকবে, শরীরে কোনো রোগ ব্যাধি থাকবে না। স্নান করেনি বলে আর ওই যে ডাবটা ওর বাপে নিয়ে এসেছিলো, সেই ডাব খাচ্ছে। আমরা সবাই খেলাম একটু একটু করে ডাবের জল। আর বিস্কুটটা দেখো মামনি খুব খুশি, বলে আমলাম তুই বিস্কুট তো ভালো খাস, এই যে কৌটো ধরে এনেছি। মিষ্টি ডাব পড়েছে, আর ওই দুটো আগেরগুলো কষ ছিল, মিষ্টি না। ভাববো না যে বৌমা আর আমার একটা চুড়িদার দুইজনে ভাগাভাগি করে পরছি। হ্যাঁ, ভালো লাগছে। এখন যাচ্ছে এই যে শ্বশুরবাড়ি, মানে আমার ছেলে যাচ্ছে শ্বশুরবাড়ি খেতে, আর ও যাচ্ছে ওর বাপের বাড়ি খেতে। ঘরে আমরা আজকে শিং মাছের ঝোল করেছি, চিকেন থেকে কিচ্ছু করিনি, কেননা ছেলে আর বৌমা, ওই ছেলে মেয়েগুলো না থাকলে আমরা কি খাবো। আর একটু ব্যস্ত আছি, যেহেতু রসগোল্লার অন্নপ্রাশন, এক্ষুনি আবার একটু উড়াউড়ি শুরু হবে। তোমাদের তো কোনো রান্নাবান্নাই আজকে আর দেখানোর টাইম পাইনি। আর এদিকে ভাইয়ের বউ চলে এসেছে, মশলা এখানে সমস্ত কিছু ওরা এনেছে, সব আবার আলাদা করে পাটে পাটে, কারণ এনারা বলেছে যে পাটে পাটে 3 ভাগ করে মশলাগুলো রেখে দিতে, মানে 3 বেলা যে রান্নাবান্না হবে, তাই ওগুলোকে দুজনে মিলে ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। বারবার ভাইয়ের ছেলে বলেছে পিসি মশলাগুলো যেন সব ঠিকঠাক থাকে, তা ও আবার ভাইয়ের বউ ফদ্দ নিয়ে আসতেই বসে পড়লাম। রসগোল্লা তুই দেখ, তোর জন্মদিনে কি ঘি, ওর জন্মদিন না অন্নপ্রাশনে শ্রী ঘি খাওয়ানো হবে। সব রান্নার ঠাকুর আর অন্নপ্রাশন, সে মনে হয় বাড়িতে ঘুমাচ্ছে, আমরা এখানে মশলা সে জানেই না, ওই জন্য এগুলো ভিডিও করে রাখতেছি। বড় হবে আর গালের মধ্যে এরকম ফুঁকে দিয়ে বলবো দেখ কি খাটনি করেছি। তো এগুলো মশলাগুলো মানে 3 বার রান্না হবে, তো সকালে টিফিন, দুপুরে খাওয়া দাওয়া, রাত্রে রান্না, এবার ভাগে ভাগে দিতে হবে ওনাকে। এটার মধ্যে বড় মশলাগুলো দাও, আর যেগুলো প্যাকেটগুলো ওনার দেখতে সুবিধা হবে এটার মধ্যে দেবো। তাহলে এই যে প্যাকেটগুলোর মধ্যে আলু মুখো, এগুলো আলু মুখোরা, ওই চিনি প্যাকেটগুলো, এগুলো এখানে 3 কেজি চিনি হয়ে গেল না, তাহলে বোঝা যাবে যে এই এখানে আর বড় কিছু নাই। তো ওইটা কিসের প্যাকেট? এগুলো তো যে বিরিয়ানি। গড়িয়াহাটা আমার ছেলে রিসেপশনের সময় যার দোকান থেকে মশলা আনা হয়েছে, সেখান থেকেই সেদিন ভাইয়ের ছেলে গাড়ি করে গিয়ে নিয়ে এসেছে বস্তায় করে। সেখান থেকে আবার খুলে ভাগ করছি যে কি কি মশলা দিয়েছে। বুঝতেই পারছো একটা অনুষ্ঠানে এরকমভাবে গুছিয়ে না কাজ করলে তো অসুবিধা হবে। শুধু আর হচ্ছে এগুলো, এই যে পনির এগুলো। ভাইয়ের বউ চলে গেল, এদিকে সব গুছিয়ে রাখা হলো, এইদিকে তো এই ঘরটার মধ্যে মশলাগুলো রাখা হলো। দেখো ওপরে কিন্তু আমার অনেক ঘরই ফাঁকা ছিল, কিন্তু এই সমস্ত জিনিস এই দেখো, এদিকে গেটটা খোলা, এইদিকে সব মুদি মশলার বাজার, তারপরে হচ্ছে কাঁচা সবজি, যেহেতু আজকে পয়লা বৈশাখ, দোকান খুলবে না বলে অনেকেই দোকান খুলবে না, গতকাল এগুলো আনা হয়েছে, এগুলোকে খোলা এখানেই রাখা হয়েছে। কোথায় রাখবো? আর মানে কী বলো তো, ভেবেছি যে একটু যাবো বাপের বাড়ি, গিয়ে একটু বসে গল্প টল্প করবো। ভাইয়ের মেয়েটা বারবার বলছে পিসি কখন আসবে, কিন্তু এই রকম পরিস্থিতিতে এখন আরও কিছু
জিনিসপত্র আসবে, ভাইয়ের ছেলে আবার নিয়ে আসবে, এদিকে ফর্দ রয়েছে আমার কাছে, আবার এখান থেকে যেটা ক্লাবটা ভাড়া করেছে ওখানে এগুলোকে ট্রান্সফার করা হবে, আবার চানাগুলো মানে আগামীকাল যে রান্না হবে সেগুলো ভিজাতে হবে। এগুলো যদি ঘরে আমি একটা মেয়ে মানুষ না থাকি, এবার কোনটা কী ওরে ছেলেগুলো কোথায় খুঁজবে, কি মশলা ওখানে কিছু রয়েছে, এই চিন্তা ভাবনা করে আমি বললাম না, কালকে আমি সকালেই যাব, থাক আজকে আর যাবো না। কারণ গিয়ে আবার সেই ভোর যে বেলা উঠেছি 4:30, সেই তারপর থেকে আর দুটো চোখ বুঝিনি। তা আজকে যদি একটু রেস্ট না নিই তাহলে কী করে হবে। এই জন্য আজকে ভাইয়ের মেয়ে আরেকটু পরেই ফোন করবে, পিসি কখন আসবে, পিসি কখন আসবে, ও প্যানাতে শুরু করে দেবে। এখন পা দুটো নিয়ে একটু বসবো বাবা, আর মনে হচ্ছে আজকেই শরীর টায়ার্ড, এবার তো কালকের দিনটা তো সারা দিন, আর বুঝতেই তো পারছো আমার মেন কাজ হচ্ছে ভিডিও করা, মানে আমাদের এই আনন্দ মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করা। এই জন্য আমাকে তো মানে যতটা পারি আমি নিজেকে না দেখাবো, কিন্তু আমার অনুষ্ঠানটা যাতে ঠিকঠাক করে করতে পারি, মানে তুলতে পারি ভিডিও। আর দিদিভাই, এক দিদিভাই লিলুয়া থাকে, ঠাকুর ঘরে থেকে বড় গামলাটা বের করে চানার জন্য নিয়ে গেছি, আর মনে হয় বাসনগুলো উলট পালট হয়ে গেছে, এই জন্য পড়ি। হ্যাঁ, যেটা বলতে যাচ্ছিলাম, লিলুয়া এক দিদিভাই থাকে, সেই দিদিভাই আর হচ্ছে এই হাতটা আর বেশিক্ষণ মোবাইল নিয়ে থাকতে পারি না। হ্যাঁ, আর হচ্ছে বেহালার বোন, সেই বোন সবাই আমার হাজব্যান্ডের হোয়াটসঅ্যাপের সব শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে। বেহালার যে বোনটা, সে আমার ভিডিও এখন আর দেখতে পারে না ইউটিউবে, তার কি সমস্যা হচ্ছে মোবাইলে। কোনো ব্যাপার না, ভিডিও যে সব সময় দেখলেই তোমরা আমাকে ভালোবাসবে তা না, কিন্তু মন থেকে যে কতটা ভালোবাসো, এই যে শুভেচ্ছা জানাচ্ছে, এটা আমার কাছে বেশি পাওয়া। ওই ভিডিও দেখতে হবে, নালে আমি ভাববো খারাপ না গো, সেরকম তোমরা যারা আমাকে ভালোবাসো নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কীরকম মানুষ। না ওই ভিডিও দেখলে ভালো এইসব না, একটা সম্পর্ক, সেই সম্পর্কটা কোনো কিছুর বিনিময়ে যে তুমি এটা করবে আমি, তাহলে কিন্তু সেই সম্পর্ক কোনো দিন মজবুত হয় না। সম্পর্ক ছেড়ে দিতে হয়, যে ঠিক আছে তার সুবিধা অসুবিধা আমারটাও তার বুঝতে হবে, তারটাও আমার বুঝতে হবে। ঠিক আছে, অনেক বকবক করলাম, আর তোমাদের সবাইকে ইনভাইট করছি আগামীকাল এখানে তো আসতে পারবে না, অন্তত ভিডিওটা দেখো। ঠিক আছে, আমি যতটা পারবো ভিডিওটা করবো আমাদের রসগোল্লার অন্নপ্রাশন উপলক্ষে। তাহলে বন্ধুরা, আজকে নববর্ষের ব্লগটা তোমাদের সঙ্গে এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিও ফলো করো। আগামীকাল চেষ্টা করব যতটা পারবো আমাদের এই অনুষ্ঠানটা ভিডিও দেওয়া। ঠিক আছে।